প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ ফর পিপলে। সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান এবং আজকে আমরা কথা বলতে চাই যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে শিশুদের সার্জারির আদ্যপান্ত। আমরা নর্মালি সার্জারি বলতে সবসময় বুঝি যে বড়দের সার্জারি, অনেক ধরনের সার্জারি আসলে আমরা দেখতে পাই বা শুনতে পাই সবসময়। সো আজকে আমরা একটু শিশুদের সার্জারি আদ্যপান্ত বিষয়ক আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জেনেছি ডাক্তার NAM নাহিদুজ্জামান, শিশু সার্জারি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার নাহিদ, আপনাকে অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একটু যেহেতু সময় একটু আমার জ্যামজনিত কারণে একটু লেট হয়েছে, যাই হোক আমরা একটু শর্টকাটে জানতে চাই যে শিশু সার্জারিটা আসলে কি এবং এটি সাধারণ সার্জারি থেকে কিভাবে আপনারা আলাদা করছেন। চমৎকার প্রশ্ন। শিশু সার্জারিটা অ্যাকচুয়ালি হলো আমরা 0 দিন থেকে শুরু করে 18 বছর পর্যন্ত আমরা যে ধরনের অপারেশনগুলো করে থাকি সেটা শিশু সার্জারির অন্তর্গত। এটা সাধারণত জেনারেল সার্জারি থেকে একটু আলাদা, কারণ আপনার গঠনগত দিক থেকে বা পরিপাক্রিয়ার দিক থেকে বাচ্চারা বড়দের থেকে অনেক আলাদা। সেই কারণে এছাড়া বাচ্চারা হলে অনেক সংবেদনশীল। এই জন্য আমরা যখন বাচ্চাদের সার্জারি করি, স্পেশালি নিওনেট 1 মাস বয়স বা তার কাছাকাছি বয়সের সার্জারি করে, তখন এগুলো অত্যন্ত যত্নশীল হতে হয় আমাদের। এই জন্য এবং এছাড়া আরেকটা ভাগে ভাগ করা যেতে পারে আমাদের সার্জারিগুলোকে। একটা হলো নিওনেটাল সার্জারি, যেটা 1 মাসের মধ্যে করে থাকি। এরপর হচ্ছে আপনার ইনফ্যান্সি বা 1 মাস থেকে শুরু করে 12 বছর পর্যন্ত যেগুলা, আর অ্যাডোলেসেন্স 12 বছর থেকে 18 বছর পর্যন্ত। এইভাবে আমরা ভাগ করতে পারি শিশুদের সার্জারিগুলোকে। ওকে, সো আপনি অলরেডি এইজগুলো বললেন, তো আমাদের বাংলাদেশের শিশুদের মধ্যে মানে সার্জারির কোন ধরনের সমস্যা নিয়ে আসলে সার্জারিতে যেতে হয়? এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হলো এমার্জেন্সি, আর একটি হলো আপনার ইলেকটিভ বা আমাদের যখন ইচ্ছা তখন অপারেশন, এভাবে ভাগ করতে পারি। পরেরটার মধ্যে আমরা বলতে পারি যেমন আপনার ইঙ্গুইনাল হার্নিয়া, হাইড্রোসিল, আমবিলিক্যাল হার্নিয়া বা হচ্ছে আপনার এই টাইপের সমস্যাগুলো। আর ইমার্জেন্সি সমস্যাগুলোর মধ্যে হচ্ছে আপনার পেটে ব্যথার অনেকগুলো কারণ থাকে, যেমন অ্যাপেন্ডিসাইটিস বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, আরেকটা বাচ্চাদের রোগ হয়ে থাকে ইন্টারসেপশন ইত্যাদি, এই টাইপের রোগগুলো। ওকে, সো এই সার্জিক্যাল সমস্যাগুলো আপনারা বেশি ট্রিট করছেন বাংলাদেশে। একটা জিনিস একটু জানতে চাই, আপনি বলছিলেন যে একদম জন্মের পরপরই যে আসলে সার্জারিগুলো করছেন, সো জন্মগত কোন কোন সমস্যার জন্য এই সার্জারিগুলো পারফর্ম করতে হয়? আমাদের জন্মের পরপর যে সার্জারিগুলো পারফর্ম করতে হয় সেগুলো অধিকাংশই এমার্জেন্সি সার্জারি। যেমন বাচ্চার পায়ুপথ না থাকা, অনেক সময় জন্মের পর দেখা যায় বাচ্চার পায়খানার রাস্তা নাই, বা থাকলেও এটা একটু অ্যাবনর্মাল জায়গায়, এটা একটা কারণ। আর একটা হচ্ছে জন্মগতভাবে পেট ফোলা, বা আমরা বলি এটাকে হার্শপ্রাং ডিজিজ। সেটা হলো আপনার খাদ্য নালীতে স্নায়ুর কিছু সমস্যা, একটা সেল আছে গ্যাংলিয়ন সেল, এটা যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা পায়খানা করতে পারে না, স্পেশালি জন্মের 24 ঘন্টার মধ্যে পায়খানা করে না, পেট ফুলে যায়, সবুজ বমি করে, এটাকে হার্শপ্রাং ডিজিজ বলে। এটাগুলো আর একটা। এছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চার পেটের নাড়ি ভুঁড়ি পেটের বাইরে চলে আসছে, অনেক সময় এটি একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, এগুলো হতে পারে। আবার জন্মগতভাবে পেটের ভিতরে বাচ্চার নাড়ি ভুঁড়ি ফুটা হয়ে যেতে পারে, এগুলো। এছাড়া কিছু আপনার ইলেকটিভ কিছু প্রসিডিউর আছে, যেমন তালু কাটা, ঠোঁট কাটা, এগুলো বাচ্চারা নিয়ে আসতে পারে। ওকে, আপনি যেটা বলছিলেন যে বাচ্চার পায়খানার রাস্তা হয়তো বন্ধ, হ্যাঁ, এই জিনিসটা নর্মালি ধরেন একটা বাচ্চা হসপিটালে যদি ডেলিভারি হয় তো তখন সেটা হয়তো ডক্টররা বুঝতে পারে, কিন্তু যদি এটা বাসায় কেউ থাকে, অনেক সময় তো বাসাতেও আসলে ডেলিভারি হয়, সো এই 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে বাচ্চা পায়খানা করছে না বা অন্য ধরনের সমস্যা, এই জিনিসগুলা মানে তখন একটা মানে নর্মাল মানুষ আসলে বুঝবে কিভাবে যে ওর সার্জারি এই মুহূর্তে দরকার? তো আপনি যে কথাটা বললেন যে বাসায় ডেলিভারি হচ্ছে, বর্তমানে সরকারের বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন সচেতনতার কারণে বাসায় ডেলিভারির হার কিন্তু উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে, এটা একটা কথা। আর তারপরও যদি বাসায় ডেলিভারি হয়, বা অনেক সময় এমন হতে পারে যে ডেলিভারি হাসপাতালে হয়েছে, আপনার যারা অ্যাটেন্ডেন্ট ফিজিশিয়ান ছিলেন, স্পেশালি আপনার পেরিফেরিতে অনেক সময় সিস্টার মিডওয়াইফরা ডেলিভারি করেন, অনেক সময় খেয়াল করেন না যে বাচ্চার পায়খানা রাস্তা আছে কি না, এটা একটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, পরের দিন ছুটি দিয়েছে, বাসায় চলে গিয়েছে, বাসায় যাওয়ার পর দেখা যাচ্ছে তার বাওয়াল মুভ করছে না বা পায়খানা হচ্ছে না। সেক্ষেত্রে গার্জিয়ানদের প্রতি আমার যেটা অ্যাডভাইস থাকবে, যদি হোম ডেলিভারি কথা বলেন, আপনি যে প্রশ্নটা করলেন,
সেক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকে বাচ্চার পায়খানা রাস্তাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিজেদেরকে একটু চেক করা, এটা কঠিন কিছু না। পায়খানা রাস্তা বাসায় বাড়িতে যারা মুরব্বী থাকে, নানি দাদি বা এই গোত্রীয় যারা থাকেন, তারা পায়খানা রাস্তাটা খুব ভালোভাবেই চেক করতে পারেন। কোনো অ্যাবনর্মালিটি থাকলে তারা সহজেই ধরতে পারার কথা। ওকে, ওকে, আন্ডারস্টুড। আর যে ব্যাপারগুলো, যে নবজাতকের এই লক্ষণগুলো ছাড়া আর কোনো কিছু কি আছে যেটা দেখলে ইমার্জেন্সি সার্জারি আসলে অ্যাপ্রোচ করা দরকার? হ্যাঁ, আচ্ছা। সেটা হলো আমরা কিছু ওয়ার্নিং সাইন বলে থাকি, যেমন বাচ্চা যদি বমি করে, স্পেশালি সবুজ বা হলুদ বমি। বাচ্চা জন্মের পর বমি করতেই পারে, সাদা বমি এটা খুব একটা সিগনিফিকেন্ট না। যদি হলুদ বমি বা সবুজ বমি করে থাকে, পেট ফুলে যায় এবং বাচ্চার পেট যদি শক্ত হয়ে যায়, সেগুলো একটা ইমার্জেন্সি সার্জারির একটা ইন্ডিকেশন। এগুলো এই লক্ষণগুলো। ওকে, ডক্টর নাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপর ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেলথ ফর পিপল। আমরা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ ফর পিপল থেকে। সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান এবং আমাদের সাথে আজকে শিশু সার্জারি বিশেষজ্ঞ ডক্টর নাহিদ আমাদের সাথে আছেন। সো আমরা ডিরেক্টলি তার কাছে চলে যেতে চাই, যে বিষয়টা যে নর্মালি জেনারেল অ্যানেস্থেশিয়ার সময় অনেক অ্যাডাল্ট মানুষ আসলে ভয় পান যে সার্জারি করতে হলে তো অ্যানেস্থেশিয়া দিতে হবে। সো এই জায়গাটাতে আসলে বিশেষ করে যে আধুনিক অ্যানেস্থেশিয়া শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু ইমপ্রুভ হয়েছে যে হয়তো কোনো রিস্ক ছাড়াই আপনারা সার্জারিগুলো পারফর্ম করছেন? খুবই চমৎকার কোয়েশ্চেন। আমরা একটা বাচ্চাকে অপারেশন করতে যতটা না কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পাই বাচ্চার বাবা মাকে কাউন্সেলিং করতে। এটা একদম সত্য কথা। কারণ একটা নবজাতক বলেন বা একটু বড় বাচ্চা বলেন, যার কথাই বলেন না কেন, যখনই বাবা মা শুনে যে বাচ্চার অপারেশন লাগবে, তখনই তার আটকা ওঠে। এতটুকু বাচ্চার অপারেশন করব, ওর অজ্ঞান করলে ওর জ্ঞান ফিরবে তো? এই কোয়েশ্চেনগুলো বাচ্চার বাবা মার মনে সবসময়ই থাকে। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, এখনকার পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া, স্পেশালি আমাদের সাথে যারা থাকেন পেডিয়াট্রিক অ্যানেস্থেশিওলজিস্ট, তারা অত্যন্ত দক্ষ। তারা বাচ্চাকে ওটিতে ঢোকানো থেকে শুরু করে ওটি থেকে বের করা পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত বাচ্চাকে মনিটর করেন। বিশেষ যেগুলো আমরা ডে কেস বা দিনে আসে দিনে চলে যায় এই টাইপের অপারেশনগুলো করি, এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাকেও একটু কাউন্সেলিং করতে বলি আমরা। যেমন বাচ্চার বাবা মাকে তো কাউন্সেলিং করবই, বাচ্চাকেও বোঝাতে বলি যে আঙ্কেল তোমার একটা অপারেশন করবে, অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। এই টাইপের কাউন্সেলিং যদি করে থাকি, তাহলে দেখা যায় অপারেশনের পরপর বাচ্চা যখন আমরা খেতে দেই বা যখন পেইন ফ্রি অবস্থায় থাকে, তখন খুশি মনে বাচ্চা বাসা চলে যেতে পারে। এটা। আর একটা হলো, আপনি যে অ্যানেস্থেশিওলজিস্টের কথা বললেন বা অ্যানেস্থেশিয়া নিয়ে যে ভীতির কথা বললেন, এটা নিয়ে আরেকটা কথা বলতে চাই। সেটা হলো, এখনকার অ্যানেস্থেশিয়া যে সমস্ত ড্রাগ এসেছে, ওগুলো অত্যন্ত নিরাপদ। স্পেশালি যখন আমরা তাকে ইনডাকশন করি বা অজ্ঞান করা শুরু করি, এবং অজ্ঞানকালীন অবস্থায় এবং অজ্ঞান পরবর্তী সময় যে সমস্ত ড্রাগগুলো ব্যবহার করা হয়, সেগুলো খুব দ্রুত কিডনি থেকে এক্সক্রিয়েট হয়ে যায়। সো এটার পরবর্তী ইফেক্ট প্রায় থাকে না বললেই চলে। সো বাচ্চার খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে অপারেশন পরবর্তী সময়। ওকে, সো আরেকটা জিনিস, যে অপারেশনের পর পোস্ট অপারেটিভ, সেক্ষেত্রে যদি শিশুর কি যত্ন আত্তি করা দরকার সেটা যদি একটু বলুন। আচ্ছা, পোস্ট অপারেটিভ যত্ন আত্তি করার আগে আরেকটা কথা বলতে চাই আগের কোয়েশ্চেনের হিসাবে। সেটা হলো, পোস্ট অপারেটিভ যত্ন আত্তি করার আগে বাচ্চাকে আমরা অনেক সময় না, সবসময়ই আমরা অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করার আগে বাচ্চাকে কিছু নিয়মকানুন মানতে বলি, যেটা হলো বাচ্চাকে না খেয়ে রাখা। এটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চা যেমন সলিড খাবার বা গরুর দুধ বা এই টাইপের খাবারগুলো 6 ঘন্টা আগে বন্ধ করবে, লিকুইড খাবার 4 ঘন্টা আগে বন্ধ করবে, পানি 2 ঘন্টা আগ পর্যন্ত খেতে পারে। এই নিয়মটা মানা খুব জরুরি। এরপর সে পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যেও খাবার দিয়ে শুরু হবে। বাচ্চা খাবে তখনই যখন আপনার অ্যানেস্থেশিওলজিস্ট বা সার্জন বলবে। সে যখন পুরোপুরি অ্যাওয়েক হবে বা পুরোপুরি জ্ঞান আসবে, বাচ্চা রেসপন্স করবে, তখন বাচ্চা খাবে। এবং খাওয়ার পর আমরা খাবার দিব। এটা সার্জারি ভেদে ভিন্ন হতে পারে। কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় না খেয়ে রাখা হয়। আবার আপনার পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে বাচ্চার যে ওনটা হবে বা সার্জিক্যাল ওন বা কাটা জায়গা যেটা হবে, সেটার একটা কেয়ার আছে। এটার ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় আমরা খুব চিকন সুতা বা কসমেটিক সেলাই করে থাকি। সেক্ষেত্রে সেলাই কাটা বা এই টাইপের কোনো ব্যাপার থাকে না। সেক্ষেত্রে ব্যান্ডেজ যেটা থাকে সেটা 3 দিন বা 5 দিন পর আমরা খুলতে বলি, খুলে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগাতে বলি। এটা বাসাতেই করতে পারে ছোটোখাটো সার্জারির ক্ষেত্রে। আর হচ্ছে আপনার পোস্ট অপারেটিভ যেই খাওয়া দাওয়ার ব্যাপারটা,
অনেকে খাওয়ার পর অনেকে অপারেশনের পর বিভিন্ন খাবার স্পেশালি ডিমের কুসুম, মাছ, মাংস এগুলো খেতে নিষেধ করে। তাদের ধারণা যে এগুলো খেলে ইনফেকশনটা হয়তো পেকে যাবে, এটা একেবারেই ভুল ধারণা। আমি আরো এদেরকে বেশি বেশি এগুলো খাওয়াতে বলি। এগুলো হলো প্রোটিন জাতীয় খাবার, যেগুলো ওন হিলিং এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কোন পালন কোন করে। ক্ষেত্রে আসলে অপারেশনে যদি দেরি করা হয় কোনো কারণে, তাহলে সেটার জটিলতা অনেক বেশি বেড়ে যেতে পারে? কোন রোগগুলোর ক্ষেত্রে বা কোন সিমটমসগুলোর ক্ষেত্রে? এটার একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা জ্বলন্ত উদাহরণ হলো ইঙ্গুইনাল হার্নিয়া। এটা বাচ্চাদের খুব কমন রোগগুলোর মধ্যে একটা। ওকে। এটা হচ্ছে আপনার কুচকিতে ফুলে যায়, এটা অন্ডকোষ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই অপারেশন এই বাচ্চার এই রোগ নিয়ে যখন বাচ্চা আমাদের কাছে আসে, বাচ্চার তেমন কোনো সমস্যা থাকে না। বাচ্চা বাবা মাকে কাউন্সিলিং করে রাজি করাতে আমাদের বেশ বেগ পেতে হয়। এটা যদি সময় মতো অপারেশন করা না হয়, তাহলে দেখা যায় যে আপনার যেই ইঙ্গুইনাল ক্যানেল যেটা আছে, সেখানে খাদ্যনালী বা খাদ্যনালীর অংশবিশেষ ঢুকে আটকায় যেতে পারে, যেটাকে স্ট্র্যাঙ্গুলেটেড বা অবস্ট্রাক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে সেখানকার রক্ত সরবরাহ বন্ধ হয়ে সেই জায়গাটা পচে যেতে পারে, সেক্ষেত্রে অনেক বড় অপারেশন লাগতে পারে। এরকম আরো বেশ কিছু অপারেশন আছে, যেমন আপনার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, যেটা যদি আমরা অপারেশন না করে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি, ব্যথার ওষুধ বা এই টাইপের ওষুধ দিয়ে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যেটাতে আসলে সার্জারি লাগবে, আর হয়তো পেরিফেরিতে অনেক সময় দেখা যায় যে মেডিসিনের উপরই আসলে বাচ্চাকে রেখে দিচ্ছে অনেকেই। সো এই জায়গাটা কিভাবে একটা প্যারেন্টস বুঝবে যে না, তাকে আসলে এই মতো সার্জারি করতে হবে? না, এটা অ্যাকচুয়ালি প্যারেন্টস অতটা বুঝতে পারবে না, এটা একজন ডক্টরকে এই ডিসিশনটা নিতে হবে। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের পেটে ব্যথা আর কিছু কিছু কারণ আছে অন্যান্য একই রকমের পেটে ব্যথা, এটা ডিফারেন্সিয়েট করতে হলে কিছু ইনভেস্টিগেশন লাগবে। আপনার ব্লাড পরীক্ষা, আলট্রাসোনোগ্রাম বা ইউরিন আরি, মেয়ে বাচ্চা হলে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটটা করতে হবে, এটা ডক্টরকে করতে হবে, গার্জিয়ান এটা ডিফারেন্সিয়েট করতে পারবেন না। ওকে। সো তাহলে সেক্ষেত্রে আসলে গ্রামের যে অনেক সময় কোয়াকের কাছে গিয়ে যে ওষুধগুলো খায়, তারপরে যে কমপ্লিকেশনসটা ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আসলে কি করণীয় থাকে? এই কমপ্লিকেশনগুলো আমরা নিয়মিতই ঢাকা মেডিকেলে পেয়ে থাকি। আমরা ঢাকা মেডিকেল অ্যাপেন্ডিক্স, মানে সিম্পল অ্যাপেন্ডিক্স খুবই কমই পাই, আমরা সব কমপ্লিকেশনে পাই। এই কারণেই দেখা গেল যে ব্যথার ওষুধ খাওয়াচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। আলটিমেটলি অ্যাপেন্ডিক্সটা ফেটে যায়, ওখানে পুজ হয়ে যায়, অনেক সময় খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে। ওকে, শেষের দিকে আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেটা, সেটা কি আপনারা রেগুলার করছেন? হ্যাঁ, ল্যাপারোস্কোপির মধ্যে সুবিধা কি? ল্যাপারোস্কোপির সুবিধা হচ্ছে এটা ছিদ্র করে অপারেশন করা হয়, পোস্ট অপারেটিভ সেই রিকভারি খুব দ্রুত হয়, আর্লি বাসা যেতে পারে এবং পেশেন্টের ফিলিংসটা অনেক বেটার হয়। এবং কি কি আমরা করতে পারি আমি আপনাকে জানাতে চাই। আমরা এখন অত্যন্ত সফলতার সাথে অনেক জটিল অপারেশনগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে করছি। আপনার সাথে যেগুলো আলোচনা হলো প্রথমে, আমরা হচ্ছে আপনার অ্যাপেন্ডিসাইটিস বা হার্নিয়া, কলিসিস্টেক্টমি এগুলো তো করি। এর পাশাপাশি আপনার সাথে প্রথমে যেগুলো আলোচনা হলো, অ্যানোরেক্টাল মালফরমেশন বা পায়খানা রাস্তা না থাকা, এছাড়া হার্সপ্লাং ডিজিজ, এগুলো ল্যাপারোস্কোপির মধ্যে ইদানিং আমরা করে থাকি। এছাড়া কিডনির কিছু অপারেশন আছে, সেগুলো ল্যাপারোস্কোপির মধ্যে করে থাকি। মোট কথা আমি বলতে চাই, ল্যাপারোস্কোপি আমাদের বিভিন্ন ক্ষেত্রেই আমরা খুব সফলতার সাথে ব্যবহার করছি। ওকে, আমি আর স্পেসিফিক দুটো কোশ্চেনে আসতেছি। সেটা হচ্ছে যে অনেক সময় কিছু বাচ্চা জন্মগত হচ্ছে হার্টে ছিদ্র নিয়ে জন্মায়, সো এটার সার্জিক্যাল প্রসেসগুলো কি আপনারা মেনটেন করেন নাকি কার্ডিওলজিস্ট মেনটেন করতে হয়? পেডিয়াট্রিক হার্টে যদি ফুটো থাকে এগুলো আমরা ডিল করি না, এগুলো পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনরা ডিল করেন। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে টিউমার বা ক্যান্সার অনেক সময় থাকে, সেটা কারা ডিল করছেন? সেগুলো আমরা ডিল করি। ওকে, সেগুলো আমরা ডিল করি। ডক্টর নাহিদ, আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যাজ ইউ আর মানে সার্জন, বাট তারপরও বলতে চাই যে হাম রিলেটেড আসলে বর্তমানে সারা বাংলাদেশে অনেক বাচ্চা হামে আক্রান্ত হচ্ছেন, রেগুলারলি আমরা মৃতের সংখ্যা বাড়তে দেখছি। একটু যদি বলেন যে এই মুহূর্তে আসলে আপনি আপনার জায়গা থেকে হামের পরিস্থিতিটা কীরকম দেখছেন? হামের পরিস্থিতি এখন তো বেশ জটিল আকার ধারণ করছে ডে বাই ডে। এটা হচ্ছে অত্যন্ত ছোঁয়াচে একটা ভাইরাস, মিজলস ভাইরাস দিয়ে হয়। এটা অত্যন্ত সংক্রামক। এটা হচ্ছে আপনার কিছু সিমটম থাকে যেগুলো মোটামুটি সবাই জানে, জ্বর, র্যাশ বা সাধারণ ঠান্ডা কাশির সিমটম। এখন এটার অবস্থাটা বিচার করার জন্য আমাদেরকে আসলে বিভিন্ন ডাটা দরকার, যেগুলো বিচার বিশ্লেষণ করে দেখা যায় এটা ডে বাই ডে বেশির দিকেই যাচ্ছে বা স্ট্যাটিক অবস্থায় আছে বলা যায়। ওকে, ডক্টর নাহিদ, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, যদি দর্শকদের উদ্দেশ্যে এক লাইনে কিছু উপদেশ আপনার পক্ষ থেকে থাকে। আচ্ছা, দর্শকদের প্রতি আমার উপদেশটা হলো, আপনারা বাচ্চাদের সার্জারি নিয়ে ভয় পাবেন না। ভয় করলে এটা আরও জটিল আকার ধারণ করে।
আপনার একজন যদি কোনো সার্জারির প্রয়োজন হয় বা এই ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনার একজন শিশু সার্জনের কাছে যাবেন। তিনি আপনাকে অপারেশনের ব্যাপারে যথেষ্ট সহায়তা করবেন এবং অ্যানেস্থেশিয়ার ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অ্যানেস্থেশিয়া নিয়ে ভয় পাবেন না, অ্যানেস্থেশিয়া বর্তমানে অনেক নিরাপদ। ওকে, ডাক্তার ANM নাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন হেলথ ফর পিপল। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে দেখা হবে সেই আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।